হে বন্ধুরা, মহাকাশ আমাদের জন্য একটি সম্ভাবনার দরজা। মেঘের ওপারের এই দুনিয়া আমাদের জন্য সবসময়ই রহস্য কৌতূহলের বিষয় হয়ে আছে। 12 এপ্রিল সাল 1961-তে প্রথম মানুষের মহাকাশে যাওয়া থেকে আজ পর্যন্ত আমরা একটি লম্বা সময় পার করেছি। আমরা চাঁদে গিয়েছি, মার্সে রোভার পাঠিয়েছি, এমনকি শনি গ্রহের চাঁদ টাইটানের মেঘেতেও স্পেস প্রোব পাঠিয়েছি। আজ আমরা মহাকাশ গবেষণায় তেজ গতিতে এগিয়ে যাচ্ছি। আমাদের স্পেস প্রোবস আর স্যাটেলাইটস সৌরমণ্ডলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর শীঘ্রই আমরা মার্সেও ল্যান্ড করতে চলেছি। এমন অবস্থায় প্রশ্ন এটি যে কি সেই দিনও এবার দূরে নেই যখন আমরা আমাদের সৌরমণ্ডলকে বিদায় জানিয়ে ইন্টারস্টেলার স্পেস অর্থাৎ দুটি তারার মধ্যেকার স্পেসের যাত্রা করতে পারবো? আজ আমরা এই প্রশ্নটিরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই এপিসোডটি। বন্ধুরা, সাইফাই মুভিজ আর ম্যাগাজিনস ইন্টারস্টেলার স্পেসে যাত্রার এই কল্পনাটি বিগত বহু দশক ধরে মানুষের সামনে রেখেছে। আজ আমরা সবাই এটি জানি যে আগামী সময়ে একদিন ইন্টারস্টেলার স্পেসে যাত্রার এই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। কিন্তু এখন সত্যতা এটি যে আমরা আপাতত এমনটা করতে অসমর্থ। আমাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটিস এখন এতটা নেই যে আমরা একটি স্পেসশিপেতে বসে কোনো অন্য তারা পর্যন্ত পৌঁছে যাই, তাও আবার জীবিত অবস্থায়। এছাড়াও ফিজিক্সকে নিয়ে আমাদের এখনও পর্যন্তর জ্ঞান আমাদের এটি করতে বাধা দেয়। আজকের সময়ে আমরা খুব বেশি এটি আশা করতে পারি যে আমরা একটি মানববিহীন স্পেসক্রাফটকে পৃথিবীর নিকটবর্তী তারামণ্ডল প্রক্সিমা সেন্টাউরি পর্যন্ত পাঠাতে পারি, যার পর হয়তো আমরা এই অজানা দুনিয়ার ছবি দেখতে পারবো। কিন্তু যদি আমরা নিজেদের জীবিত শরীর নিয়ে সেখানে পৌঁছাতে চাই, তো তার জন্য প্রথমে আমাদের অমর হতে হবে। কারণ বিজ্ঞানের নিয়ম আমাদের 60 বা 80 বছরের এই সীমিত জীবনে এমনটা করতে দেবে না। আর সেটি কেন? এর পেছনে একটি সিম্পল কারণ রয়েছে, সময় আর দূরত্বের মধ্যেকার এই জটিল সমীকরণ। আসলে সূর্যের সবচেয়ে কাছের সৌরমণ্ডল প্রক্সিমা সেন্টাউরিও আমাদের থেকে 4.246 লাইট ইয়ার্সের দূরত্বে অবস্থিত আছে। আর টেকনিক্যালি এই ডিস্টেন্সটি অনেকই বেশি। যদি আমরা লাইটের গতিবেগে ওখানে যাওয়ার চেষ্টা করি, তাও আমাদের 4 বছরেরও বেশি সময় লেগে যাবে। আর লাইটের স্পিডে ট্রাভেল করার মানে হলো মডার্ন ফিজিক্সকে সম্পূর্ণরূপে চ্যালেঞ্জ করা, যেটি আপাতত আমাদের দ্বারা সম্ভব নয়। একবার ভাবুন, আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটারের ডিস্টেন্স ট্রাভেল করে। এটি এতটাই তেজ যে আমরা এই 1 সেকেন্ডে 7 বার পৃথিবীর চক্র লাগাতে পারি, কেবল 8 মিনিটে সূর্য পর্যন্ত পৌঁছাতে পারি, এমনকি কেবল 5.5 দিনেতে প্লুটো পর্যন্তও পৌঁছাতে পারি। বন্দুক থেকে বার হওয়া একটি গুলি অন অ্যান এভারেজ 1 ঘন্টাতে 3000 কিলোমিটার ট্রাভেল করে, যেটি কম্পারেটিভলি অনেকই বেশি স্লো আমাদের পৃথিবীর রোটেশনাল স্পিডের তুলনায়, যেটি হলো 29,800 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা এর থেকেও তেজ গতিকে অর্জন করেছি। এটি হলো নাসার পার্কার সোলার প্রোব, যেটি 5,53,000 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড অ্যাচিভ করেছিল। যদিও এটি সেই স্পেসক্রাফটটির অটোনোমাস স্পিড ছিল না, এই স্পিডটি একটি রেফারেন্সিয়াল স্পিড ছিল, যেটি এই স্পেসক্রাফটটি সূর্যের ম্যাসিভ গ্র্যাভিটেশনাল পুশের কারণে অ্যাচিভ করেছিল। যাই হোক, যদি আমরা এই টপ স্পিডের দ্বারাই আমাদের প্রতিবেশী তারা প্রক্সিমা সেন্টাউরির দিকে যাই, তো সেইখান পর্যন্ত আমাদের পৌঁছাতে 19,000 বছরের সময় লেগে যাবে। অর্থাৎ প্র্যাকটিক্যালি ওইখান পর্যন্ত পৌঁছানো আমাদের দ্বারা অসম্ভব। যদি আমরা হাইপোথেটিক্যালি এটি মেনে নিই যে আমরা কোনোভাবে ওইখান পর্যন্ত পৌঁছে যাই, মনে করে নিন যে আমরা একটি স্পেশাল টাইপের জেনারেশন শিপের নির্মাণ করে নিয়েছি, যেখানে জেনারেশনের পর জেনারেশন অ্যাস্ট্রোনটস যাত্রা করে এই স্টার সিস্টেম পর্যন্ত পৌঁছে যায়। তো মোট 19,000 বছর পার হওয়ার পর পৃথিবী থেকে যাওয়া মহাকাশ যাত্রীদের 600তম জেনারেশন ওখানে পৌঁছাবে, এবং এরা ইন্টারস্টেলার ট্রাভেল করা এবং কোনো অন্য তারামণ্ডলে থাকা গ্রহে যাওয়া প্রথম মানুষ হয়ে যাবে। এই সমস্ত কিছু শুনতে অনেক বেশি এক্সাইটিং, বাট প্র্যাকটিক্যাল একদমই নয়। এটিকে একটি রিয়েলিটি বানাতে আমাদের কাছে এখন 20% ক্যাপাবিলিটিও নেই। কিন্তু এই স্টোরিটিতে একটি টুইস্ট আছে, এবং সেই টুইস্টটি হলো মানুষের দ্বারা টেকনোলজিতে করা ম্যাসিভ অ্যাডভান্সমেন্ট। চলুন কিছু সময়ের জন্য সময়ের পিছনে সাল 1957-তে যাওয়া যাক, যখন মানুষ প্রথমবার কোনো স্যাটেলাইটকে পৃথিবীর অরবিটেতে পাঠিয়েছিল। এই ঘটনা ঘটার কেবল 4 বছর পরই একটি জীবিত মানুষ স্পেসেতে গিয়ে ইতিহাস তৈরি করেছিল। এবং তারপর আসে সাল 1969-এর সেই ঐতিহাসিক মুহূর্ত, যখন মানুষজাতি চাঁদ পর্যন্ত চলে গিয়েছিল। শীঘ্রই আমরা মঙ্গল পর্যন্তও চলে যাব। এমন অবস্থায় নো ডাউট ইন্টারস্টেলার স্পেসের এই স্বপ্নটিও এক না একদিন আমাদের নিশ্চয়ই পূরণ হবে। কিন্তু এটিতে একটু সময় লাগবে। অ্যাস্ট্রোনমিতে এই মেজর ব্রেক থ্রুকে অ্যাচিভ করার আগে আমাদের অনেক ফান্ডামেন্টাল অ্যাডভান্সমেন্ট এবং ডেভেলপমেন্টসে কাজ করতে হবে। বহু থিওরিসের অনুসারে আমরা আগামী 1000 বছরের মধ্যেই এমনটা করতে সফল হয়ে যাব, যখন আমরা কোনো এমন স্পেসক্রাফটের নির্মাণ করে নেব যেটি লাইটের স্পিডে না হলেও সেটির অনেক কাছাকাছি স্পিডেতেও পৌঁছেই যাবে, যার পর 10 বা 20 বছরের মধ্যে আমরা এইসব তারা পর্যন্ত পৌঁছে যাব। এমন অবস্থায় ইন্টারস্টেলার ট্রাভেলের এই ড্রিমটিকে আমরা রিয়েলিটি হতে দেখতে পারবো।
যদিও এই সকল কথা আজও থিওরিটিক্যালি কারেক্ট মনে হয়, এগুলি নিয়ে রিয়েল লাইফে কোনো প্র্যাকটিক্যাল সলিউশন মজুদ নেই, কিন্তু বিজ্ঞানীরা ক্রমাগত এটিকে সলভ করার চেষ্টা করে যাচ্ছে। বন্ধুরা, ইন্টারস্টেলার জার্নি একটি এমন বিষয় যেটিতে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা মত রয়েছে। কিছু লোক মনে করে এটি খুবই তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, তো কিছু লোক মনে করে এটি কখনোই সম্ভব হবে না, এবং এটির মুখ্য কারণ হলো এই অসম্ভব লাগা স্পেস যাত্রাকে একটি সত্যতা বানানোর পথে আসা অসংখ্য বাধা। স্পেস সায়েন্টিস্টরা এটি মনে করে যে যদি মানবজাতি ফিউচারে নিজের অস্তিত্বকে বজায় রাখতে চায়, তো কাছের কোনো প্ল্যানেটে ইন্টারপ্ল্যানেটারি মাইগ্রেশন ছাড়া দ্বিতীয় কোনো কার্যকর রাস্তা নেই। আমাদের নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য একদিন নিজের সৌরমণ্ডলকে ছেড়ে নিকটবর্তী তারামণ্ডলের যাত্রায় বার হতেই হবে, যেখানে আমরা কিছু এমন গ্রহের খোঁজ করব যেগুলি অর্গানিক লাইফকে সাপোর্ট করবে। তারপর আমাদের কাজ হবে সেখানে গিয়ে নিজেদের জীবন ধারণ করা এবং পৃথিবীর পর কোনো দ্বিতীয় গ্রহকে জীবনের স্থায়ী ঠিকানা বানানো। কিন্তু বন্ধুরা, এই সফরে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জেসকে পার করতে হবে। আফটারঅল কোনো অন্য প্ল্যানেটে সেটেল হওয়া কোনো সহজ কাজ একদমই নয়। সত্যি বলতে গেলে এটি কিছুটা এমন হবে যেমনটা আপনারা ইন্টারস্টেলার মুভিতে দেখেছেন। খোঁজি অ্যাস্ট্রোনটদের টিম একটি খুবই অ্যাডভান্স স্পেসশিপেতে বসে একটি ইন্টারস্টেলার স্পেসের জার্নিতে বেরিয়ে পড়ে, যার প্রাইমারি কাজ আলাদা আলাদা প্ল্যানেটসে জীবনকে হোস্ট করতে পারা ফ্যাক্টরসের সন্ধান করা ছিল। এমনিতেই জেনারেশনশিপের এই হাইপোথেটিক্যাল আইডিয়াটিও কম ডিসপিউটেড নয়। অনেক রিসার্চাররা এমনটা মনে করে যে যদি আমরা এমনটা বাস্তবে করে দেখাতে পারি এবং আগামী কিছু দশকে আমরা অ্যাডভান্স টেকনোলজি প্রয়োগ করে একটি এমন স্পেসক্রাফট রেডি করে দিই যেটি আগামী 15 বা 17,000 বছরের নিরন্তর স্পেসেতে ট্রাভেল করে অ্যাস্ট্রোনটসদের 600তম জেনারেশনকে আমাদের নিকটবর্তী তারাকে অরবিটকারী গ্রহ পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা এক মুহূর্তের জন্য যদি মহাকাশে যাত্রাকারী স্পেসক্রাফটের ভিতরে 600 জেনারেশনের মৃত্যু এবং জন্ম নেওয়া ফ্যাক্টরকে সরিয়ে দিই, তাও এই মিশনটির ডিফিকাল্টি শেষ হওয়ার নামই নেয় না। হোক সেটি স্পেসক্রাফটের সমস্ত পুরনো কলকবজা এবং কম্পিউটার্স খারাপ হয়ে গিয়ে মধ্যরাস্তাতেই বন্ধ হয়ে যাওয়ার ফ্যাক্টরস, বা সেই জেনারেশন শিপটিতে যাত্রাকারী অ্যাস্ট্রোনটসদের খাওয়া দাওয়া বাঁচা মরার ফ্যাক্টরস, সব মিলিয়ে এই আইডিয়াটি আমাদের নোহোয়ারের সিচুয়েশনের দিকেই নিয়ে যায়। বাই দ্য ওয়ে, যদি এই ম্যাসিভ জেনারেশন শিপ কোনোভাবে এই ইস্যুগুলিকে সলভ করে রিয়েলিটিতে কোনো প্ল্যানেট পর্যন্ত পৌঁছেও যদি যায়, তাও তারা বিশেষ কিছু পাবে না। আর সেটি এই জন্য কারণ যেমনই 17,000 বছর পর সেই স্পেসক্রাফটটির দরজা খুলবে এবং সেটি থেকে অ্যাস্ট্রোনটস বাইরের দৃশ্য দেখবে, তো তারা পুরোপুরিভাবে অবাক হয়ে যাবে, কারণ তারা বাইরে যা দেখবে সেটি তাদের অনেক বড় ঝটকা দেবে। আসলে যখন অ্যাস্ট্রোনটসদের এই টিম 16 থেকে 17,000 বছর ট্রাভেল করে 4.5 লাইট ইয়ার্সের দূরত্ব পার করে এই গ্রহ পর্যন্ত পৌঁছাবে, তো তারা পাবে যে সেখানে অলরেডি একটি ইন্টেলিজেন্ট সিভিলাইজেশন বসবাস করছে, যারা এই গ্রহটিকে তাদের খুবই অ্যাডভান্স টেকনোলজির দ্বারা তাদের দখলে নিয়ে রেখেছে, যাদের টেকনোলজি আমাদের অ্যাস্ট্রোনটসদের টেকনোলজির তুলনায় বহুগুণ উন্নত। এটি দেখে স্বভাবতই তারা অবাক আর হয়রান হয়ে যাবে, কারণ এমনটা হওয়ার মানে হলো তাদের এই পুরো চেষ্টাটির বরবাদ হয়ে যাওয়া। বাস্তবে এমনটা হওয়ার কারণ হবে সময়ের সাথে সাথে টেকনোলজিতে আসা ম্যাসিভ অ্যাডভান্সমেন্ট, যার কারণে যা কাজ তারা আজ থেকে 17,000 বছর আগে করতে বেরিয়েছিল, সেই কাজটি হয়তো 20 থেকে 25 বছরের মধ্যেই সেখানে পৌঁছে মানুষেরাই হয়তো পরিণতি দিয়ে দিয়েছে। নো ডাউট স্পেস ইঞ্জিনিয়ারিংয়েতে এত বড় ব্রেক থ্রু আসতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু এটি মানবজাতির উজ্জ্বল ভবিষ্যতের একটি সুন্দর সূত্রপাত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখাবে পরের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।